প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। আর যথারীতি আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক, দীর্ঘ 50 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা সম্পন্ন এবং সম্প্রতিকালে তিনি টেলিভিশনেও খুব জনপ্রিয়। তিনি টেলিভিশনের অ্যাঙ্কর। তিনি নিউ ইয়র্কের টাইম টেলিভিশনে কর্মরত। আমি মাঝে মাঝে ওনার প্রোগ্রামে আমি নিজেও যাই। আজ তিনি আমাদের এখানে এসেছেন। আপনারা আগেও ওনাকে দেখেছেন আমাদের এখানে। অনেক অনেক ধন্যবাদ। সাইদ তারেক ভাই, আপনি কেমন আছেন? জি, আছি, মোটামুটি ভালোই আছি। যাই হোক, ঠান্ডা পড়ে গেল। সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি, যে এই কারণেই যে আলোচনা, আপনার কথাগুলি শুনতে চাই এবং আপনার কথা আমার মানে শ্রোতারাও শুনতে চায়। সেই জন্যই আপনাকে প্রথম প্রশ্নটা করবো। একটি ইস্যুটা যদিও সেনসিটিভ, আপনার সঙ্গে এই নিয়ে আমার আগেও কথা হয়েছে। এই যে কোর্ট থেকে রায় হলো যে ওদেরকে ওয়ারেন্ট করার, মানে শেখ হাসিনা সহ 28 জনকে মানে ইসের জন্য, ওদের নামে ওয়ারেন্ট হলো যে গ্রেপ্তার করার জন্য। কিন্তু এই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয় পুরো অ্যাকচুয়ালি পুরো বিষয়টা কি একটু খুলাসা করেন। এটা একটা খুবই মানে, যদিও আমাদের দেশের মিডিয়াতে এটাকে সেভাবে ই করা হয় নাই, উপস্থাপন করা হয় নাই, কিন্তু এটা নিউজ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ। এই ধরনের ঘটনা আমাদের দেশে খুব একটা ঘটে নাই এর আগে। এখন এখানে যে এই যে গুম, এটা হলো গুম সংক্রান্ত মামলা। গুম সংক্রান্ত, গুমের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে 28 জনকে আসামি, সেখানে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং এই সমস্ত মিলে, তার ভিতরে 24 জন হচ্ছে সাবেক এবং বর্তমান আর্মি অফিসার। এই 24 জনের ভিতরে আপনার 14 জন এখন পর্যন্ত কর্মরত আছে এবং 10 জন হচ্ছে আপনার অবসরপ্রাপ্ত। এখন কোর্ট থেকে অর্ডার হয়েছে, মানে এই অভিযোগ আমলে নিয়ে কোর্ট অর্ডার করছে এদেরকে অ্যারেস্ট করে 22 তারিখে, অক্টোবরের 22 তারিখে কোর্টে হাজির করতে হবে আদালতের সামনে। তো অ্যাকর্ডিংলি কোর্টের পক্ষ থেকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে চিঠি গেছে এই বিষয়ে, পুলিশের কাছে, তারপরে আপনার যেহেতু আর্মির অফিসারের ব্যাপার আছে এখানে, আর্মির কাছে চিঠি গেছে। এখন এইটা নিয়ে মূলত আলোচনা গুলো হচ্ছে। ইতিমধ্যে আমি কিছু আলোচনা দেখলাম, এনসিপির যে নেতা নাহিদ ইসলাম, সে বলতেছে যে এই বিচারটা হতেই হবে। আর্মিকে কলঙ্ক মুক্ত করতে হলে আর্মির এই লোকগুলোকে অ্যারেস্ট করে বিচারের মুখোমুখি করা উচিত এবং আহ, এটাতে সেনা বাহিনী সহায়তা করবে, এই জাতীয় উনি এটা আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু এই নিউজটা আবার কিছুক্ষণ পরে দেখি নাই কোনো মিডিয়াতে। তো একটা মিডিয়াতে আমি দেখলাম, এটা আগের নিউজ, সেই নিউজটা, ওই নিউজটা এখনো রয়ে গেছে। সেটা হচ্ছে যে এই সম্পর্কিত, এই যে ওয়ারেন্ট ইস্যু সম্পর্কিত নিউজটা রয়ে গেছে আমার দেশ পত্রিকায়, কিন্তু ওয়ারেন্ট ইস্যুর নিউজটা অন্য কোনো পত্রিকায় আমি পাইলাম না। বড় বড় পত্রিকা, ন্যাশনাল মিডিয়া যেগুলো আর কি, প্রথম আলো বলেন, মানব জমিন বলেন, বা এটা সেটা। তো এই নিউজটা তারা কি ইচ্ছা করে দেয় না, ইনাকে না ইচ্ছাটা তো নিষেধ করা হয়েছে তাদেরকে দেওয়ার জন্য, সেটা আমি জানি না, বলতে পারবো তাহলে না। আমার দেশ কিভাবে আচ্ছা, দিল? আমার দেশ কিভাবে দিল সেটা আমার দেশ বলতে পারবে। বাট মানে নিউজটা সেইভাবে, এটা যতটা গুরুত্বপূর্ণ নিউজ, সে ততটা গুরুত্ব আমরা দেওয়া মিডিয়াতে হয়নি। পাই নাই। মিডিয়াতে পাই নাই। আচ্ছা, এখন কথাটা হলো যে এই যে 24 জন, বাকি 4 জনের কথা বাদ দিলাম, 4 জন তো আর কেউ দেশে নাই, সব পালাতক। শেখ হাসিনাও নাই, ওই ইয়েও নাই, কামাল সাহেবও নাই, বেনজির আহমেদও নাই, আর একজন কে আছে এই যে আর্মি অফিসার 24 জন, যে এদেরকে নিয়ে এই কথাটা হচ্ছে। হুম। ইতিমধ্যে ফেসবুকে কিছু পোস্ট আসছে, আমরা দেখছি যে এটা নিয়ে আর্মির ভেতরে সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেনাপ্রধান, সিনিয়র অফিসিয়ালস মানে দের নিয়ে উনি মিটিং করছেন। মিটিং এ তিনি কিছু বক্তব্য রাখছেন, সেই বক্তব্যেরও কিছু ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি আর কি। সেগুলো হয়তো পরবর্তীকালেও সরাই নেওয়া হয়েছে আর কি। আমি জানি না সত্য মিথ্যা, সেনাপ্রধান আসলে সেগুলো বলছেন কি বলেন নাই সেটা আমি জানি না। বাট তার মানে বরাত দিয়া, মানে উনি বলছেন বলে এরকম কথা ফেসবুকে আসছে। কিন্তু এটার ব্যাপারে কোনো আহ, আর্মির পক্ষ থেকে কোনো বক্তব্য এই ব্যাপারে নাই। তারা কোনো ক্লারিফিকেশন দেয় নাই। এখানে সেনাপ্রধান সেনাদের সঙ্গে বসছিলেন কিনা, বা সেখানে ক্ষোভ প্রকাশ করা হয়েছে কিনা, বা উনি কোনো বক্তব্য দিচ্ছেন কিনা, সেখানে দিলে কি বক্তব্য দিচ্ছেন, এইসব বিষয়ে আইএসপিআর থেকে কোনো কিছু বলা হয় নাই।
এখন এই যে 24 জন আর্মি অফিসার, অনেক আর্মি অফিসার এখন জেলে আছে আপনার এই ধরনের অভিযোগে। অনেকের সাজাও হয়ে গেছে। আপনারা জানেন যে নারায়ণগঞ্জের সাত খুনের মামলার একজন লেফটেন্যান্ট কর্নেল, নাকি এটা কর্নেল র্যাঙ্কের একজন অফিসার মৃত্যুদণ্ড প্রাপ্ত নিয়ে আজকে কত বছর যাবত জেলে আটকা আছেন। এত বোধহয় যে আওয়ামী লীগ নেতা মায়া, মুফাজ্জল হোসেন মায়ার মেয়ের জামাই বোধহয়। মেয়ের জামাই তো যাই হোক, হ্যাঁ। আমি সেটা সেটা সেই পরিচয়টা ই করতেছি না, কিন্তু কথা হলো যে এরা সাজা প্রাপ্ত হইয়া সাজা ভোগ করতেছেন, মানে ইতে আছেন তারা, সাজা হয়েছেন। এরকম আর্মি অফিসার আরো দু একজনের কথাও জানা যায় তারা আছেন আর কি, এবং কয়েকজন অলরেডি জেলে আছেন। এই আপনার শেখ হাসিনার কেসেই জিয়াউল হাসান থেকে শুরু করে আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে আছেন, কিছু পালাই গেছে। কিন্তু ইন সার্ভিস 14 জন অফিসারকে নামে ওয়ারেন্ট ইস্যু করা, এইটা কিভাবে বাস্তবায়িত হবে, প্রশ্নটা হলো হচ্ছে এইখানে। আদালতের এখতিয়ার আছে কিনা? আদালতের এখতিয়ার আছে, আদালত যা খুশি করতে পারে, সে ব্যাপারে কোনো বা বাধা ধরা কোনো বাইন্ডিংস নাই যে আদালত এটা পারবে কি পারবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইন সার্ভিস, সেটা সরকারি কর্মচারী হোক, কোনো বাহিনীর লোক হোক, তারা সরকারি কর্মচারী। হুম। সচিবালয়ের যে সচিব সাহেব কাজ করে সেও সরকারি কর্মচারী, আর আর্মির একজন সিপাহি যে, সেও সরকারি কর্মচারী। তো সরকারি কর্মচারীদেরকে বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে আদালত পারে কিনা? ইতিপূর্বে বহু সরকারি কর্মচারীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করছে। তো সেই হিসেবে আর্মির অফিসারদের বিরুদ্ধেও তারা ওয়ারেন্ট ইস্যু করছে, এই হিসেবে এটাকে বলা যেতে পারে যে হ্যাঁ ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে এটা তামিলটা হবে কিভাবে? যারা সাবেক হয়ে গেছে তাদের তো তারা তো সিভিলিয়ান, তাদেরকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসতে পারে, কিন্তু একজন মেজর জেনারেল র্যাঙ্কের লোক, একজন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের লোক যিনি ইন সার্ভিস আছে, তাকে পুলিশ কেমনে যায় বাইন্দা নিয়ে আসবে? এই টাকাটার মধ্যে এসে এখন আইনজীবীরা নানা রকম ব্যাখ্যা দিতেছে এইখানে, যে এটা এই মানে যেহেতু তাদের নামে কি বলে চার্জ দাখিল করা হয়েছে। এই গত পরশুদিনকে একটা অ্যামেন্ডমেন্ট আসছে আপনার আইসিটি অ্যাক্টে, আপনারা খেয়াল করছেন কিনা? পরশুদিন একটা অ্যামেন্ডমেন্ট আছে যে কারো বিরুদ্ধে যেদিনকে মানে চার্জ দাখিল করা হইলেই, মানে শুধু যদি অভিযোগ দাখিল করা হইলে পরেই তার সরকারি চাকরি চলে যাবে। এটা আমার মনে হয় যে এই অ্যামেন্ডমেন্টটা এইটাকে উদ্দেশ্য করে, মানে এই লোকগুলো ধরার জন্য এটা করা হয়েছে। তার মানে যেহেতু অভিযোগ দাখিল করা হয়ে গেছে, হুম। ওদের সরকারি চাকরি আর এখন নাই, তারা সেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা মিন করে এটা আর কি। তা সরকারি চাকরি সেক্ট হয়ে গেলে পরে ওরা সিভিলিয়ান হয়ে গেল, এখন পুলিশ দিয়ে আবেদন নিয়ে আসবে। মানে এই ধরনের কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে যে এইভাবে সম্ভব। আর একটা হতে পারে যে আর্মির কাছে এখন কোর্ট বলতে পারে যে তোমাদের এই লোকগুলো আমাদের আসামি, তোমরা এদেরকে আমাদের কাছে হ্যান্ড ওভার করো। আর্মি ডিসাইড করবে কি করবে তারা, তাদের আইনে কি বলে, তাদের আইনে কোনো সিভিলিয়ান সিভিল কোর্টে তাদের অফিসারকে হ্যান্ড ওভার করার কোনো আইন আছে কিনা, তারা সেটা দেখবে। তবে ওই যে 7 মার্ডারের যে ওই যে লেফটেন্যান্ট কর্নেল যে আর কি, তার বিরুদ্ধে অভিযোগ আসার পরে কিন্তু তাকে স্যাক করা হয়েছিল। উনি কিন্তু চাকরি করারত অবস্থায় কিন্তু গ্রেপ্তার হয় নাই, ওনাকে স্যাক করা হয়েছে, তারপরে ওনাকে তারপরে রেস্ট করেছে, অ্যারেস্ট রাইট। করা হয়েছে। এখন এই লোকগুলোকে স্যাক করতে হবে আর্মির পক্ষ থেকে, অথবা নতুন যে সংশোধনী হয়েছে জাস্ট একদিন আগে, হুম। এই সংশোধনীর বলে ওদের চাকরি নাই, ওদের চাকরি অলরেডি অটোমেটিক চলে গেছে এই আইনের বলে। এখন পুলিশ দিয়ে বাইন্দা নিয়ে আসতে পারে যে তোমরা সিভিলিয়ান। এই জটিল একটা অবস্থার মধ্যে এখন এটা আছে, এটা একটা অংশ। সেকেন্ড পার্টটা হলো যে এই মুহূর্তে সামনে যখন নির্বাচন, একটা মোটামুটি ভাবে একটা স্থিতিশীলতা আসার পর্যায়ে আছে, পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে যাই হোক একটা জায়গায় আসছে। এখন 15 তারিখে একটা সই হবে, ঐক্যমত্য জুলাই সনদ সিগনেচার হবে। আপনি কি নির্বাচন নিয়ে আশাবাদী? হ্যাঁ, আমি বলতেছি যে এরকম একটা সিচুয়েশন যখন আসছে দেশের ভিতরে আর কি, তখন আইসিটি আদালত মামলাটা এই মুহূর্তে এই মামলাটা তারা আনলেন কেন? এবং তারা এইরকম ভাবে আর্মির এতগুলো অফিসারের বিরুদ্ধে হুম। গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কেন? এটা সাধারণ চোর ডাকাত গুন্ডা বদমাশ হলে পরে একটা কথা আছিল। এবং এরা সবাই কিন্তু বড় বড় পদমর্যাদার, কেউ ব্রিগেডিয়ার জেনারেল, কেউ মেজর জেনারেল, কেউ কর্নেল, কেউ লেফটেন্যান্ট কর্নেল। তো এই সমস্ত পদমর্যাদার একটা আর্মি অফিসার, তার বিরুদ্ধে একটা অভিযোগ, এটা যে এমনি এমনি
মানে যাবে না, এটা তো স্বাভাবিক, বোঝার কথা। এটা তো আর্মির ভিতরে একটা রিয়াকশন হবেই। তো আপনার কি মনে হয় না যে সেনাবাহিনীর ভিতরে ভিতরে তারা এই সমস্ত কাজগুলি মিটিং টিটিং করতেছে, বা আবার এই নিউজটাকে স্টপ রাখার জন্য বিভিন্ন জাতীয় পত্রিকাগুলি থেকে নিউজ মানে মানে নিউজ নেই? মানে এটা তো আমি দেখলাম, তো আপনার বলার পরেই কিন্তু আমি দেখলাম যে আমি প্রথম আলো, ইত্তেফাক, সংগ্রাম, সংবাদ, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, আমি 6টা পেপার দেখলাম। এই পেপারগুলি তো মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকেই কিন্তু জাতীয় পত্রিকার মর্যাদায়, আমি কিন্তু কোথাও পাইনি। পরে আপনি যেটা বললেন যে আমার দেশ, আমার দেশ। আমার দেশের নিউজটা, সকালে নিউজটা ইয়ে করছে, কিন্তু নিউজটা এখনো রয়ে গেছে, এটা এখনো সরানো হয় নাই, এটা তাদের ওয়েবসাইটে রয়ে গেছে আর কি। এই জন্য আমি তো বললাম, তো আমি তো আপনার আমার দেশ থেকে পড়ে শোনালাম আপনাকে। হ্যাঁ, সেটাই, হ্যাঁ। তো তা আপনি কি এখন মনে করেন যে সেনাবাহিনীর ভিতর তাহলে নিশ্চয়ই ওয়ার্ক করতেছে ওইটা নিয়ে? আমি সকালে একটা ফেসবুক পেজে আমি দেখছি এই সম্পর্কিত একটা রিপোর্ট, এবং সেখানে আপনার সেই রিপোর্টটার মধ্যে একেবারে ওয়াকারুজ্জামান সাহেবের বক্তব্য কোট করে বলা হয়েছে যে উনি কি কি বলছেন সেখানে। পরে এই পোস্টটা আমি আর পাইনি গে আর কি, আর দেখে নেই গে, বা এই নিয়ে কোনো আলোচনাও নাই। আমি জানি না এই ফেসবুকে এই সম্পর্কিত আলোচনাগুলা কি ব্ল্যাক আউট করা হচ্ছে কিনা আমি জানি না। তবে আমি দেখি নাই আর কি, আমার নজরে পড়ে নাই। কিন্তু ঘটনাটা তো আমরা বুঝি, এটা কোনো গুরুত্ব কতটুকু। এখন এই ইস্যুতে কেন্দ্র করে যদি সরকারের সঙ্গে আর্মির কোন রকমের ভুল বোঝাবুঝি হয়, বা কোন রকমের সম্পর্ক হয়, আহ, বৈরী সম্পর্ক সম্পর্ক। যদি খারাপ সম্পর্ক হয় আর কি, যে সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক যদি ছেদ ঘটে। কেননা এইটা তো আপনার, যদিও আদালতের বিষয়, কিন্তু এটার পলিটিক্যাল ইমপ্লিকেশন তো আছে। পলিটিক্যাল ইমপ্লিকেশনটা, এটা সরকার প্রধান যিনি প্রফেসর ইউনূস সাহেব, উনি এটা না যায় না, ওনার অজ্ঞাতে এটা হয়েছে, আমি এটা মনে করি না। উনি এই বিষয়গুলো ওনাকে জানানো হয়, আদালতের এই সমস্ত বড় বড় এই বিষয়গুলো আর কি, এগুলো হেড অফ দ্য গভর্নমেন্টকে ইনফর্ম করা হয়, আমরা এই করতে যাচ্ছি, ওই করতে যাচ্ছি। আর না হলে পরেও কোর্টে থেকে ইনফর্ম না করলেও তাদের গোয়েন্দা বাহিনী আছে। না, গোয়েন্দা রিপোর্ট থেকে খবরটা পেয়ে যায়। গোয়েন্দা রিপোর্ট, প্রতিদিন গোয়েন্দা রিপোর্ট হেড অফ দ্য গভর্নমেন্টের কাছে পৌঁছানো হয়, কি হচ্ছে না হচ্ছে, সারা দুনিয়ার কোন জায়গায় কি হইতেছে। তা এই যে কোর্ট যে এই কাজটা করতেছে আর কি, তাই এটা গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী প্রফেসর ইউনূস আগেই পেয়ে গেছে যে কি হতে যাচ্ছে, আগামীকাল কি হবে বা কি হবে ই হবে। তো উনি জানেন এটা। এটা বলতে পারেন যে উনি এটা আটকাইলেন না কেন, হয়তো ওনার আটকানোর ক্ষমতা নাই, বা উনি চান নাই। আদালতের বিষয়, আদালত যা করার করবে আর কি, এখানে আমার কিছু বক্তব্য নেই, কিন্তু দায়টা তার উপরে এসে করবে, এন্ড অফ দ্য ডে যে উনি এটা দায়িত্ব তো করাইছেন। তারই নিতে হবে। এটা এখন তো কথা হবে যে উনি করাইছেন এইটা। হুম, তো সেটাই ওনার তো। কারণ এখানে তো আদালত কারা, আদালত তো হচ্ছে আপনার সরকারের নিযুক্ত। এই যে যারা আপনার চিফ প্রসিকিউটর বলেন, বিচারক বলেন, ট্রাইব্যুনাল চিফ, অমুক তমুক, এসে তারা তো আসমান থেকে কেউ আসে নাই, তারা আসমান থেকে আসে নাই, তারা আমেরিকাও পাঠায় নাই, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে গভর্নমেন্ট, ইউনূস সাহেবের গভর্নমেন্ট, তাই না? তা কাজেই দায়টা তো গভর্নমেন্টের উপরে আসবে আর কি। এখন আমি জানি না এই সিচুয়েশনটা শেষ পর্যন্ত কিভাবে এটা ট্যাকেল হবে, কারণ 22 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। 22 তারিখ আহ, যে এনারা, পুলিশ বাহিনী কয়জনরে অ্যারেস্ট করে কোর্টে তুলে। তবে এই ইটা, মানে এটা একটা হয়ে গেছে আর্মির সঙ্গে সরাসরি চ্যালেঞ্জের মতো বিষয় হয়ে গেছে। একটা কথা বলে নেই, হুম। মানবতা বিরোধী অপরাধের বিষয়ে এখানে আমি কাউকে ছাড় দেওয়ার পক্ষে না। যে যতটুকু অপরাধ করছে, সে যেই হোক, তার বিচার হবে, হতে হবে, তার সাজা সাজা পেতে হবে। এই যে আর্মির যে অফিসার গুলো বিভিন্ন সময় দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনার গুম করছে, ক্রস ফায়ার করছে, আয়নাঘর করে বন্দি রেখে 8 বছর করে আটকায় রাখছে একজনকে, 8 বছরের, সোজা কথা না। তো এই যে অপরাধগুলো আর কি, এই অপরাধের বিচার তো হইতে হবে, কোনো সন্দেহ নাই। সে আর্মি অফিসার হোক, আর সিভিল অফিসার হোক, আর যেই হোক। শেখ হাসিনার বিচার যদি হইতে পারে, তাহলে এটা মেজর জেনারেলের বিচার হইতে কোনো অসুবিধা কি, তাই না? শেখ হাসিনা একটা প্রাইম মিনিস্টার ছিল আর কি, সে প্রাইম মিনিস্টার, তার বিচার যদি হইতে পারে, তাহলে একটা মেজর জেনারেল, তার বিচার হবে না কেন? এই নীতিগত প্রশ্নের কোনো দ্বিমত নাই, প্রতিটা অপরাধের বিচার হইতে হবে। কিন্তু বিচার প্রক্রিয়াটা কি, হুম। প্রশ্ন হচ্ছে এইখানে আর কি। বিচারটা কারা করবে, কিভাবে হবে? আমার মনে করেন যে ওই যে 10 জন যে আছে আপনার রিটায়ার্ড আর্মি অফিসার, সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, দে আর সিভিলিয়ানস, তারা সাধারণ নাগরিক হিসেবে তাদের বিচার হবে আর কি। কিন্তু ইন সার্ভিস যারা, যে অফিসার গুলো আছে আর কি, ঘটনাটা হলো এইখানে আর কি, যে 14 জন, এই 14 জনের ব্যাপারটা, তাদেরকে ইনভলভ করা এবং তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার আগে এইটা নিয়ে আরো আইনি
দিকগুলো আরো খতিয়ে দেখা উচিত ছিল বলে আমি মনে করি আর কি। ঠিক আছে, আমরা এটা একটা ওই ওই 10 জনের সঙ্গে 10 জন যে আপনার এই সাবেক অফিসার, তাদের সঙ্গে এই 14 জনকে মেলানোটা ঠিক হয় নাই। আমার কথা হচ্ছে যে আর কি 10 জনেরটা একটা ভিন্ন ডিফারেন্ট। 10 জন আলাদা, যারা সিভিলিয়ান তাদেরকে, কিন্তু 14 যে যেহেতু সার্ভিসে আছে, আপনি একটা আইন সংশোধন করে সেটার বলে আপনি বলে দিলেন যে তার চাকরিচ্যুত হয়ে গেছে গা, অতএব আমি যে বাইন্ধে নিয়ে আসবো, তাদেরকে ধরে নিয়ে আসবো। আর এইটা আর্মির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তাদেরও একটা প্রেস্টিজের ব্যাপার আছে, যে একটা জেনারেল আপনার পিছনে আজকাল হ্যান্ডকাপ বাইন্ধে লুঙ্গি পরাইয়া ওই চোর ডাকাত নেওয়ার ভ্যানের মধ্যে, প্রিজন ভ্যানের মধ্যে উঠাই আপনি কোর্টের মধ্যে নিয়ে যাবেন, কোর্টের মধ্যে নিয়ে আসবেন। এগুলো যতই সে জেনারেলটা একটা হয়ে থাক, অপরাধ করে থাক, কিন্তু একজন সাধারণ অফিসারের কাছে, একজন সিপাহীর কাছে তাদের একটা বাহিনীগত একটা থাকে, যা আমার অফিসারকে এইভাবে করা হচ্ছে, তখন আর ওই অপরাধটা বড় করে চোখে আসে না, চোখের সামনে আসে না। হ্যাঁ, যা তখন আমার ওই স্যারকে, বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়ায় তখন। তখন বিষয়টা ওইটা হয়ে দাঁড়ায় আর কি, যে তাকে এইভাবে করা হচ্ছে। তো এই জন্য এইটাকে আরো একটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত কিন্তু অভিমত। এখানে এখানে মানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, তো নাহিদের তো ইন্টারেস্ট কি, এটা কি মনে হয় লিঙ্ক? আমার আপনার মনে হয় না? কারণ নাহিদ তো গভর্নমেন্টের পার্ট না, সে এখন তো একটা দলের চিফ, যদিও দলটি এখনো পায়নি, কিন্তু সরকারের সঙ্গে একটা ক্লোজ টাচ। তো নাহিদের রিয়েকশনটা, যেমন ওদেরকে বিচারটা করতে হবে, ওদেরকে ধরতে হবে, কি মনে হয় আপনার কাছে? নাই, তার ব্যক্তিগত একটা অপমান দিছে, দিতেই পারে, এটা যে কেউ বলতে পারে। হয়তো অনেকেই হয়তো আর্মির বিষয়ে সেনসিটিভ মনে করে হয়তো কেউ কথা বলতেছে না, ভয় পাইতেছে, তো ও বলে ফেলছে। পরে হয়তো ওর পোস্টটা সে নিজেই সরাই ফেলছে, অথবা কোনো মেকানিজম করে এটা উঠাই দেওয়া হয়েছে আর কি। মানে এই বিষয়টা নিয়ে হয়তো আর্মির পক্ষ থেকেও চাচ্ছে না যে তারা এটা নিয়ে আলোচনা হোক, সমালোচনা হোক। নাহিদ নাহিদ কিন্তু কদিন আগে আরেকটা কথা বলছিল, যে সেফ এক্সিট, যে কিছু উপদেষ্টারা নাকি সেফ এক্সিটের ইস্যু। এটা কি আপনার কাছে কি মনে হয়, সেফ এক্সিটের প্রশ্ন আসে কেন? এটা আমি বুঝলাম না, এটা সেবকদের কেন আসবে এদের? এরা হ্যাঁ, কি অন্যায় করছে? এরা কি করছে? এরা কি স্বৈরাচার নাকি যে এদের সেফ এক্সিট হতে হবে? এরা সেফটি কি আছে? এরা তো এমনি ধরেন যে আপনার অর্ধেকটি হলে আপনার বিদেশি পাসপোর্ট, তারা তো এমনি বিদেশে চলে যাবে। এই যে উপদেষ্টা যেগুলো আছে, এগুলার অর্ধেকের মতো আছে, 14টা না 15টা আছে আপনার বিদেশি পাসপোর্ট। তো এরা চলে যাবে তার যাদের যাদের দেশে। আর বাদ বাকি যেগুলো আছে, তারা কি আকাম করছে যে তাদেরকে পালাইতে হবে দেশ ছেড়ে? এটা আমি মনে করি না। এটা একটা ফালতু একটা। তবে এইটা কিন্তু বেশি ছড়াইছে কিন্তু হলো। লোকজন তো বলে যে দেশের যে স্থিতি অবস্থা, দেশ একেবারেই আজকে 14 মাসের মাথায় দেশ কিন্তু একেবারে স্থিতিশীল না, জিনিসপত্রের দাম বাড়তেছে। দ্বিতীয় কথা হলো যে এরা, ওদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে। অনেকের সময় বলে যে শেখ হাসিনার 14-16 বছরে যা হয়েছে তার চেয়ে বেশি চুরি ডাকাতি তারা না করতেছে। না 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 না, এটা একটা অবাস্তব এগুলি কথা। কিন্তু তাতে মানে দেশ থেকেই বলা হচ্ছে। আমরা এগুলো শুনি, এইগুলা বলা হচ্ছে যেমন শুধু। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে পিএ, সে অনেক এরকম টাকা সে না না নষ্ট না, করছে। এরকম একটা দুইটা ঘটনা তো সব, এটা এটা থাকতেই পারে, এটা না থাকাটাই বরঞ্চ অস্বাভাবিক। বাংলাদেশের মতো একটা দেশে চুরি করবে না, উপদেষ্টারা মন্ত্রীরা চুরি করবে না, এটা যদি কেউ বলে এটি আর অস্বাভাবিক ঘটনা, চুরি তো করবেই। কিন্তু ওই যে 16 বছরে যা করছে না হাসিনা, 1 বছরে তারা করে ফেলছে, এটা একটা এটা হইলো কি, ওই যে আপনার আরাফাত আছে না, আওয়ামী লীগের হুম। তথ্যমন্ত্রী হয়েছিল, যে কলকাতায় বসে আছে, তার একটা সেল আছে, একটা বাহিনী আছে, একটা আর কি সাইবার বাহিনী আর কি। তাদের বিভিন্ন এরকম শত শত তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে আর কি, তারা এইগুলো আপনার প্রচার করে তারা। এবং এগুলোর জন্য তাদের এটা এটা মানে কিছু কিছু ওয়েবসাইট ভাড়া করা হয়েছে, কিছু কিছু পেইড আর কি, এগুলো বেশ পয়সা খরচ করা হয় এগুলোর পিছনে। এটা তো পরিকল্পিত ক্যাম্পেইন। তাহলে আপনি ওটা আমাদের মনে করেন না যে আগের সময়, আর মানে মানুষ বলে কেন যে আগেই ভালো ছিলাম, বা আগে যা হয়েছে এখনো তাই হইতেছে, নতুন তেমন কোনো ইমপ্রুভমেন্ট কোনো কিছুতে নাই? এইটা বলতে পারে, কিন্তু আগেই ছিলাম, ভালো ছিলাম, আর এখন খারাপ আছি, এইটা কেউ বলে না। আগে যা ছিল এখনো তাই, এই কথাটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে আপনার সামাজিক অবস্থার, জীবনযাত্রার ক্ষেত্রে মানুষের কোনো পরিবর্তন হয় নাই। সেই ঘুষ দুর্নীতি আগের মতোই আছে, এই চাঁদাবাজি আগের মতোই আছে, ছিনতাই রাহাজানি আগের মতোই আছে, খুন খারাপি আগের মতোই আছে। খালি যে জিনিসটা এখন নাই সেটা হচ্ছে যে পুলিশে ধরে নিয়ে যে ক্রস ফায়ার করতে, ক্রস ফায়ারটা নাই। আর্মিতে ধরে নিয়ে যে ক্রস এই যে ক্রস গুম ফায়ার করে নাই। ফেলতে। ক্রস ফায়ার আপনি নাই বুঝবেন কিভাবে? যে এই যে প্রতিদিনেই কিন্তু মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে, সেটা হোক দেশের উত্তর অংশে, হোক দক্ষিণে, হোক পূর্ব পশ্চিমে। গতকালকে এলোন ওয়ান ডে, একদিনে 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। তো এইগুলি কিভাবে হলো? শোনেন, হুম। একটা
55,000 বর্গমাইল এলাকার মধ্যে 20 কোটি মানুষ বাস করে। আপনি এটা বুঝতে হবে তো, এই যে আমেরিকার এক মাথা থেকে আর এক মাথা যাইতে লাগে 6 ঘন্টা প্লেনে, এর মধ্যে মাত্র 32 কোটি মানুষ বাস করে। তো শেখ হাসিনার তা আমলে তো সেই হিসাবে শেখ বিশ হাসিনার কোটি আমলেও তো টেরিটরি আমাদের এটাই ছিল, আমি সেটাই পুরো বলতেছি। ইয়ে কাজেই নিচে। কাজেই ওগুলো, ওই যে স্বাভাবিক যেগুলো আপনার মানে নর্মাল যে অপরাধ যেগুলো আর কি, যে খুন খারাপি, জমি নিয়ে ইয়া সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি, এই যে আপনার নেশার নেশার পয়সা দেয় না বইলে মায়ের খুন করতেছে, বাপের খুন করতেছে, তার বিয়া করায় না বইলে যে বাপের গলায় বটি চালাই দিল, এইটা সবসময় আমাদের দেশে আছে। এটা হাসিনার হ্যাঁ, আমলেও ছিল, এ আমলেও আছে। দেশে কিন্তু ওটা ঠিক আছে, হ্যাঁ, ওই এটা ওইটা। ঠিক আছে, যে হুম, হুম। জিনিসটা নাই সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যে এই যে আপনার ধরে নিয়ে যে যে ক্রস ফায়ার করা বা ক্রস ফায়ারে ভয় দেখায় টাকা আদায় করা, তারপরে আপনার এই কি বলে গুম করে রাখা, এই জিনিসগুলো নাই। পুলিশের চাঁদাবাজি আগেও ছিল, এখনো আছে, ওই মামলাবাজি এখনো আছে, জামিন বাণিজ্য এখনই এখনো আছে, এই জিনিসগুলো আগেও যা ছিল এখনো তাই। এখানে ইউনূস সাহেব কিছুই করতে পারে নাই, এখানে তার সরকার ব্যর্থ, যেটা আরশের মানুষের আশা ছিল। তারপরে জিনিসের দাম আগেও যেভাবে বাড়তো এখনো সেভাবেই বাড়তে আছে। মানুষ আশা করছিল জিনিসের দাম কিছুটা কমবে, চুরি বাটপারি করলে পরে জিনিসের দাম কমবে, মধ্যস্বত্বভোগী কমে গেলে পরে জিনিসের দাম কমবে, রাস্তায় রাস্তায় টোলের এই যে বিষয়গুলো আছে, যে এই যে চাঁদাবাজিটা বন্ধ করতে পারলে পরে বাজারে যে সবজির দামটা কমবে, সেটা প্রথম দিকে কিছুটা করছিল, এখন আবার আগের মতো চলে চলে গেছে, এখন আবার জিনিসের দাম বেড়ে গেছে আবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ নিউ ইয়র্ক থেকে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক সাইদ তারেক। সাইদ ভাই, আরেকটা ইস্যু বলি আপনার সঙ্গে। আপনি বোধহয় জানেন যে নিউ ইয়র্কে এখন সফর করছেন এলডিপি, এলডিপির কর্নেল অলি, মুক্তিযোদ্ধা অলি আহমেদ। কিন্তু এলডিপির কোনো প্রাসঙ্গিকতা আছে আমাদের দেশের রাজনীতি বা আমাদের মানে সোসাইটিতে বা মানে অলি আহমেদ সাহেব তো অনেক ধরনের কথাবার্তা বলেন। তার কথাবার্তা মাঝেও খুব একটা বেশি মিল পাওয়া যায় না। আপনি ওই একটা কথা বলতেছেন, পরে আরেকটা। আপনি বোধহয় কিছু ইনফরমেশন জানেন। সে নিউ ইয়র্কে আছেন এখন, এবং বেসিক্যালি তার তো এখানে দল নাই, বিএনপির কিছু লোক বোধহয় মিলে তাকে একটা সম্বর্ধনার আয়োজন করেছে গত ইয়ে রোববারে বোধহয় করেছিল। আপনি জানেন কি? আমি জানি না আপনি গিয়েছিলেন কিনা। না আমি চাইনি, আমি তো চাইনি। অলির কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশের রাজনীতিতে আছে কিনা, ওইটা আমি ওই একটা পলিটিক্যাল পার্টি লিড করে, দ্যাটস ইট। এটা এরা এরকম মানে 100টা পলিটিক্যাল পলিটিক্যাল পার্টির মধ্যে এরা একটা পলিটিক্যাল পার্টি, তবে এরা একটু বেশি পুরনো পুরনো এবং উনি এক সময় বিএনপি করতেন, বিএনপি বেগম জিয়ার জিয়াউর সঙ্গে। রহমানের। হ্যাঁ, জিয়াউর রহমানের উনি পার্সোনাল স্টাফ ছিলেন। জিয়াউর রহমান যখন সিএমএলএ তখন উনি ওনার পার্সোনাল স্টাফ ছিলেন, সম্ভবত পিএস বা পিএ এরকম ছিলেন। আর মুক্তিযুদ্ধের সময় থেকেই উনি জিয়াউর রহমানের সঙ্গে, মুক্তিযুদ্ধের সময় উনি ওনার পার্সোনাল স্টাফ ছিলেন, সবসময় ওনার সঙ্গেই থাকতেন। এবং প্রেসিডেন্ট হওয়ার পরে জিয়াউর রহমান যখন সিএমএল এর প্রেসিডেন্ট হলেন তখন ওনাকে সঙ্গে নিলেন আর কি, রেখে ওনাকে সঙ্গে রাখছেন, খুব বিশ্বস্ত ছিলেন জিয়াউর রহমানের। তারপরে বিএনপির থেকে উনি তো মানে পলিটিক্স শুরু করলেন বোধহয় বেগম জিয়ার আমলে। জিয়াউর রহমানের আমলে পলিটিক্স উনি করেন নাই, বেগম জিয়ার পলিটিক্স করে উনি তো বিএনপি, তারপরে এমপি হলেন, মন্ত্রীও বোধহয় হয়েছিলেন একবার, হ্যাঁ, মানে মন্ত্রী ছিল, দীর্ঘবার দিন মন্ত্রী ছিল তিনি। মন্ত্রী ছিল। হুম। এরপরে কি হইলো, ওখান থেকে বের হয়ে এসে উনি এলডিপি করলেন। তারপর এলডিপি নিয়ে আসেন, এই এলডিপি নিয়ে ওই বিএনপি জোটের সঙ্গেই উনি থাকেন, আন্দোলন আন্দোলন করেন আর কি, মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযোদ্ধা একজন। তো সেই হিসাবে ওনার একটা, উনি একজন সিনিয়র লোক, বয়স্ক লোক, তার একটা সম্মান অবশ্যই আছে। এখন বয়স হয়ে গেলে মানুষ অনেক রকম অনেক কথা বলে, আমাদের ফজলুর রহমানও এক সময় এক কথা কয়। এখন কেউ কি করা যাবে, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, কমান্ডার ছিলেন আর কি। তো বয়স্ক লোক এসব মনে করে মানে বিবেচনায় অনেকে কিছু কয় টয় না, ঠিক আছে যাক হয়ে যায়, যাক হয়ে যায়। কিন্তু পোলাপান তো মানে না, পোলাপান তো তারে যাদা বলে অপমান করে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো এটাও সত্য কথা, ইউনিট সরকারের আমলে মানে দেশটা পুরোপুরি ভাবে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যত বিষয়, সমস্ত জিনিসই উল্টার দিকে যাচ্ছে। আপনি আপনি নিজে দেখেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করি। এই যে টাকা, আমাদের যে টাকা মুদ্রা,
একটি অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ পড়ছিল যে মুদ্রা থেকে বঙ্গবন্ধুর ছবিকে সরাতে হবে? এটা আমি আমার একটা কিউরিসিটি, এটা আপনাকে, আপনার দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, আপনি বললেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কেন বঙ্গবন্ধু মেডিকেলের নাম চেঞ্জ করতে হবে? কেন টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলতে হবে? এটার কোনো অর্থ থাকতে পারে? এবং এইটা এটা তো করছে হলো পোলাপানের চাপ, ছেলেরা যে ছেলেরা এখন যদি সবকিছু এমনি পোলাপানের চাপে তো দিয়ে সেটাই তো এই যে ডক্টর ইউনূসকে ছাড় দিতে যান, তাহলে তো তার ব্যর্থ হবেই সে। তো সেজন্যই আপনি তো কিছুক্ষণ আগে বলেন যে সে ব্যর্থ। এই জন্য এই কাজগুলো করছে বলেই তো আমরা আলোচনা করতে পারতেছি আজকে। যদি এগুলো না করতো তো আমরা কি বলতে পারতাম নাকি? সে এই যে আপনার বঙ্গবন্ধু এভিনিউর নাম চেঞ্জ করলো, এই চেঞ্জ করে ওই চেঞ্জ করে, তারপরে আপনার টাকা থেকে আপনার ওনার ছবি উঠাই দিতে হবে, 32 নম্বর গুড়া করে দিতে হবে। তো এই যে সিদ্ধান্তগুলা, এগুলো ওনারা ইচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক, হয়েছে ওনারা বলে, কথা যেমন শুনতে হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর, এটাকে উলট পালট করতে আহ, হবে কি কারণে? কথা মুক্তিযুদ্ধ শুনতে কি হবে। আমাদের হয় নাই? আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে তো একটা দেশ পাই না? এটা তো এই মুক্তিযুদ্ধ জাদুঘর তো এখানে মুক্তিযুদ্ধেরই স্মৃতি, সেটাই মুক্তিযুদ্ধের সেটাই কথাই বলে। এই ওই দায়িত্ব তো ওনাদেরকে, এই দায়িত্ব ওনাদেরকে নিতে হবে তো, নিতে হবে। কোনোদিন মানে কখনো না কখনো তাদেরকে জবাবদিহি করতে হবে, এটার মধ্যে কোনো ভুল নাই। আপনাকে আমার সর্বশেষ একটা প্রশ্ন, একেবারে শেষ পর্যায়ে প্রশ্নটা হলো, এই যে ফেব্রুয়ারির ইলেকশন, আমরা সবাই খুব আশাবাদী, কিন্তু মানুষ কিন্তু এখনো বিশ্বাস করে না। আপনার কি ধারণা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে? যে হবে, ইলেকশন হবে, কিন্তু মাঝখানে একটা এই ছোট্ট একটা ঘটনা, মানে একটা কি ঈশান কোণে কালো মেঘের একটা দেখা যাচ্ছে আর কি, যেটা গতকালকে আইসিটি আদালত যে কাজটা করছে আর কি, হুম। এটা যদি ঠিকমতো ট্যাকেল করতে ব্যর্থ হয়, তাহলে এটাকে সূত্র ধরে কোনো একটা কিছু ঘটে যেতে পারে, যেটা নির্বাচনকে ব্যাহত করবে। এবং এটার পেছনে আহ, কোনো ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না, কেননা আপনি জানেন যে একটি মহল, তারা চাইছিল না যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক। তারা চাইতেছিল যে ইলেকশনটা 2 বছর 4 বছর 5 বছর পরে হোক, ইসাক, হ্যাঁ। পিছাক, এবং ইউনূস সাহেব যেন তাকে 5 বছর থাকতে পারে আর কি, যাতে ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আরো বেশ কিছুদিন। এরকম একটা মহল তো আমাদের দেশে আছে। তারা মানে আছে, ফেব্রুয়ারি মানে কি, আমার তো মনে হয় ওই মহলটা বেশ স্ট্রং মহল। খুবই স্ট্রং মহল, এবং এই আইসিটি পুরো সেকশনটাই তাদের নিয়ন্ত্রণে। এখন কোনো এই ধরনের কোনো ষড়যন্ত্র, কোনো পরিকল্পনা থেকে এই কাজটা হয়েছে কিনা আমি জানি না, বাট যদি সেটা ভেরি হয়ে ভেরি থাকে, গুড, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। ঠিক আছে, যদি সেটা হয়ে থাকে, তাহলে একটা আশঙ্কা আছে যে হয়তো ফেব্রুয়ারিতে, মানে তার আগে যদি কিছু উলটপালট হয়ে যায়, তাহলে তো ইলেকশন হবে না আর। তো এখন এটা কিভাবে গভর্নমেন্ট ট্যাকেল দেয়, আর জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে খুব প্রেশার, স্বাভাবিক, তার তার ইয়েরা অফিসাররা যদি তার উপরে মানে এই বিষয়ের উপরে যদি ক্ষিপ্ত হয়, স্বাভাবিক এটা ক্ষিপ্ত হবেই আর কি। তাহলে আহ, ওনার উপরে দায়িত্ব বর্তাবে এটা ট্যাকেল দেওয়ার জন্য। তো উনি কিভাবে ট্যাকেল দিতে পারেন, সরকার কিভাবে এটা হ্যান্ডেল করে, সমস্ত কিছুর উপরেই নির্ভর করতেছে আর কি বিষয়টা। দেখা যাক অনেক অনেক 22 তারিখ ধন্যবাদ। পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করি। আর যদি মনে করেন যে এদের ভিতরে সেন্স ফিরে আসে যে না, এইভাবে ঠেওয়া যাওয়াটা ঠিক হবে না, তাহলে হয়তো এটাকে একটু ডিলে করা করতে পারে আর কি। এই হলো অনেক আমার। অনেক 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 ধন্যবাদ সাইদ তারেক, জনাব সাইদ তারেক। আজকে আসলে হাতে আর সময় নেই, আপনার মূল্যবান কথাগুলি শুনলাম এবং আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক আমরা ইউ। আবার একসঙ্গে পরে কথা বলবো। এই মুহূর্তে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। ভালো থ্যাংক ইউ। থাকুন। থ্যাংক হ্যাঁ, ইউ। ধন্যবাদ।